সেকেন্ড একটু বলতে চাই। সকল ধর্মভিত্তিক রাজনীতি ইসলামিক তাহলে আপনি ইসলামিক বললেন আমি কেন? 30 সেকেন্ড একটা কথা বলতে চাই। বলো রাইট আপনার কনফিউশনটা ধরতে পেরেছেন? হ্যাঁ, বাট নট অনলি জামাত শিবির, হ্যাঁ, জামাত শিবির সেখানে উল্লেখ করা ছিল, সকল ধর্মভিত্তিক কথাটা সেখানে ছিল না। আচ্ছা, সকল ধর্মভিত্তিক কথাটা সেখানে ছিল না। মাই ভাই আপনি কিন্তু কি ছিল কনফিউশন ভাইয়া? আছেন। কথাটা ছিল জামাতি ইসলাম ও ছাত্র শিবিরের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আপনার কথাটা আপনি আচ্ছা ঠিক আছে, আমরা একটু কনফিউশন। মুফতি ভাই আপনি যদি বলেন। উইল কিপ ইট ইন রেকর্ড। ওকে, Okay, please, আপনাকে আমি এটা দেখাবো, Okay. আপনাকে আমি দেখাবো। ওকে, যদি আপনি আপনার কথা বলেন প্লিজ। যে 5 তারিখের পর থেকে আমরা দেখেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে যুদ্ধাপরাধের বিচার হবে, মানবতা বিরোধীদের বিচার হবে। হেফাজতে ইসলাম আলেম ওলামা কখনো বিরোধিতা করেনি। তারা বলে আসছে যে হ্যাঁ, মানবতা বিরোধী সকল অপরাধের ন্যায়সঙ্গত মানে আপনার আন্তর্জাতিক মানসম্পন্ন সুষ্ঠু নিরপেক্ষ বিচার হোক, এটা আমরা বারবার দাবি করেছি, আজকেও করছি। আমরা দেখলাম 5 তারিখে এই শাহবাগ এই আন্দোলন শুরু হলো। শাহবাগের আন্দোলন শুরু হওয়ার পরও আলেম ওলামা এদেশের তৌহিদি জনতা কিছুই বলেনি। কোনো রাজনৈতিক দল, নির্দিষ্ট কোনো দল বলতে পারে, কিন্তু কোনো রাজনৈতিক দল কোনোভাবে কোনো কথা বলেনি। আমরা গণজাগরণ মঞ্চে কি দেখলাম? আমরা দেখলাম যে এখানে দাড়ি টুপিওয়ালাদেরকে এদের দাড়ি লাগিয়ে মুখের মধ্যে মাথায় টুপি লাগিয়ে কিভাবে অবধমিত এটা করা হয়েছে, এটা লক্ষ লক্ষ মানুষ দেখেছে, টিভি পর্দায় দেখেছে। গোলাম আজমের যদি গোলাম আজমকে যদি ফাঁসি চাওয়া হয়, আপনি গোলাম আজমের বিষয়কে যদি অবমাননা করা হয়, গোলাম আজম যদি সেটাকে অপরাধ নেন, করে এটা তো থাকে, হবে না। গোলাম আজম যদি অপরাধ করে থাকে, এটা ইসলামের অপরাধ নয়। গোলাম আজম যদি অপরাধ করে থাকে, এটা ইসলামের অপরাধ নয়। এটা আমি পরিষ্কার শেষ করি। আপনি কি গোলাম আজমের এই নারী ধর্ষণ খুবই সমর্থন করেন? অবশ্যই না। আচ্ছা মাহি ভাই, অবশ্যই না। আচ্ছা আমি একটু বলি, আপনারা যখন হেফাজতে ইসলাম যখন মহাসমাবেশ করলেন, তখন ডাক্তার ইমরান এইচ সরকারের ছবিতে আপনি তাকে লাঞ্ছনা করেছেন। ডাক্তার ইমরান এইচ সরকারের মুখেও তো দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি কি একটু আমার কথা কথা বলতে পারি? পরিষ্কার করতে অবশ্যই, দিবেন? কেন আমার না, কথাটা বলেন। ক্লিয়ার করা যদি আমাকে উচিত। একটু আপনি সময় শেষ করেন, দেন। 1 মিনিটের মধ্যে শেষ করেন, অন্যরা বলবে প্লিজ। আমাদের কথা হচ্ছে আমরা কোন দলের বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে না, কারো পক্ষেও না। হেফাজত ইসলাম, আমি রাজনৈতিক দল হিসেবে কারো বিরুদ্ধে অবস্থান নিতে পারি, কারো বিরুদ্ধে কথা বলতে পারি, কিন্তু যখনই ইসলামের বিরুদ্ধে কেউ আওয়াজ উঠাবে, ধর্মকে অবমাননা করবে, আল্লাহর নবীকে অবমাননা করবে, কুৎসা রটনা করবে, আর মুসলমান নিশ্চুপ বসে থাকবে, এটা কখনো হতে পারে না। এটার বিরুদ্ধে মুসলমান আলেম ওলামা তাদের কণ্ঠ সুচ্চার হবে, তারা সুচ্চার হবে, অনেক আমাদের দলগত অবস্থান পরিষ্কার করতে হবে। মাত্র আমরা কিছু সময় আমাদের দরকার, কেননা এত বিষয়গুলির অবতারণা হয়েছে এবং এত কিছু বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আমাদের আসলে দায়িত্ব কিন্তু সত্যটা প্রকাশ করা। হ্যাঁ, আমাদের বিতর্ক হতে পারে, কিন্তু বিতর্কটা কি নিয়ে হবে? আমরা যদি মিথ্যা নিয়ে, অসত্য কথা, তথ্য নিয়ে আমরা বিভ্রান্তি চালাই, তাহলে হবে না। আমি যদি ভুল না করি, পবিত্র হাদিস শরীফে আছে হব্বুল অতুন মিনাল ইমান, অর্থাৎ দেশপ্রেম ইমানের অঙ্গ। আরেকটা হাদিসও আমার চেয়ে ভালো জানেন মুফতি ফয়জুল্লাহ সাহেব, যে সেই প্রকৃত মুসলমান যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান কষ্ট না পায়। তো আজকে আপনারা হেফাজতে ইসলাম, আপনারা রাজনৈতিক দল হিসেবে কিন্তু এইমাত্র আপনি বলেছেন না, আচ্ছা অরাজনৈতিক, কিন্তু আপনাদের প্ল্যাটফর্মটা কিসের? আপনি মহাসচিব ইসলামী ঐক্য জোট। আমি একজন মুমিন হিসেবে হেফাজতে ইসলামের সাথে, হেফাজতে ইসলাম আপনিও সংশ্লিষ্ট হতে পারেন, আপনাকেও দাওয়াত দিচ্ছি। হেফাজতে ইসলাম আপনারা বলেছেন যে আপনারা অরাজনৈতিক সংগঠন, কিন্তু আপনারা আপনাদের বক্তব্য রাজনৈতিকভাবে রেখেছেন এবং আপনারা বলেছেন নারী নেতৃত্ব হারাম, প্রয়োজন হলে আপনারা এই ক্ষমতায় যদি যেতে পারেন, আপনারা প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তখন নারী নেতৃত্বকে তা আপনারা মানবেন। আমরা এই কথা বলিনি, আমার কথা পলক ভাই বলিনি, আমরা এই কথা আপনারা নোট আমরা মোটেও বলিনি। আমার কথার আপনি উত্তর দিবেন যদি সময় থাকে। আমি বলছি যে আপনারা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করলেন আপনি, যে মদিনা সনদ নিয়ে উনি বলেছেন। হ্যাঁ, এখানে তো মদিনা সনদে বলা আছে যে কোন লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিচার করা হবে, তার জন্য অপরাধী সম্প্রদায়কে দায়ী করা যাবে না। এটা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি মদিনা সনদ আজকে আমি নিয়ে এসেছি, এটা আমি প্রিন্ট করে নিয়ে এসেছি। আপনি এটা কি জবাব দিবেন? আপনি বলছেন যে কি আপনার প্রকৃত মুসলমান। এক মিনিট, আপনারা হেফাজতে ইসলাম, আপনারা ইসলামকে হেফাজত করছেন, আপনাদের হাত এবং মুখ থেকে এদেশের নারী সমাজ তো হেফাজত হতে পারছে না। আপনারা একটা সমাবেশ করেছেন, গণজাগরণ মঞ্চকে আপনারা অভিযুক্ত করছেন তারা 60 দিন পার করেছে, কোনো সহিংসতা ঘটায়নি। তারা যে শান্তিপূর্ণ অবস্থান করেছে সারা দেশের কর্মসূচি, তারা সহিংসতা ঘটে। আপনারা একদিন মহাসমাবেশে 1 লক্ষ বা 2 লক্ষ, আমি সংখ্যা প্রশ্নে বিতর্কে যাব না, আপনারা যত লক্ষই আপনারা মুসল্লিকে একত্রিত করুন না কেন, সেখানে একজন নারী নিরাপদ নয়। আপনাদের মুখ থেকে তো নিরাপদ নয়,
আপনাদের হাত থেকে পর্যন্ত নিরাপদ হয়নি। নাদিয়া তাহলে শারমিনকে আমরা আপনারা- ভিডিও ফুটেজে আচ্ছা, এক আপনাকে মিনিট, দেখাই দিব, আমাকে ছবি শেষ করতে দেখাবো। দেন। হেফাজত ইসলাম না, আপনারা রক্ষা ফটিক করেছে, ছবিতে- আচ্ছা, এক হেফাজত মিনিট। ইসলাম আশ্রয় দিয়েছে, আচ্ছা। নিরাপত্তা দিয়েছে, হামলা করেছেন আমি একটা আপনারা, মিনিটে- আপনাদের লোকজন এখানে ঢুকে হামলা করেছে ভাই, প্লিজ। আমি একটা মিনিট শেষ করি। আপনি যদি উত্তর থাকে বা অথবা আপনি বিব্রত হন, আমার কিছু করার আমরা নাই, বুঝছি না, কিন্তু উত্তর আমার আমার কাছে প্রশ্নের আছে এবং- উত্তর দিতে হবে। হ্যাঁ, পরিষ্কার আপনি উত্তর বলছেন, আছে। মাহিবে বলেছে যে এ দেশে এখন ত্রিশঙ্কু অবস্থা বিরাজ করছে, কিন্তু আমি যদি বলি যে এ দেশের রাজনীতিতে সবসময় একটা দল হচ্ছে আওয়ামী লীগ, আর সব মিলে হচ্ছে আওয়ামী লীগ বিরোধী, এই দুইটা দলই বাংলাদেশে আছে। কারণ আমরা লক্ষ্য করছি যখন গণজাগরণ মঞ্চ যখন আমাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, তখন বিরোধী দল সহ সকলেই বললেন যে সরকার জামাতের সাথে আঁতাত করছে। ঠিক যখনই গণজাগরণ মঞ্চ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলো তখন তারা আছে, আর যখনই আইন সংশোধন হলো, যখন গণজাগরণ মঞ্চের সাথে সকল দেশের মানুষ একাত্মতা ঘোষণা করলো, তখন তারা বললেন যে এটা সরকারের সৃষ্টি। হেফাজতে ইসলাম যখন শাপলা চত্বরে সমাবেশ করলো, তখন বিএনপি বলল যে এটা সরকারের সাজানো নাটক। আবার তারাই জি। গিয়ে শাপলা চত্বরে পলক গিয়ে, ভাই, আমাদের আমি শেষ হাতে করবো। মাত্র না, কিন্তু 7 বগুড়া মিনিট থেকে সময় আছে। যুবলীগের কর্মী, বগুড়ার শহীদ তখন মিনারকে ভাঙলো। আচ্ছা, বিএনপির শীর্ষ নেতারা গিয়ে 13 দফার সাথে ঐক্যমত পোষণ করলেন। আমরা লক্ষ্য করলাম যে 11ই এপ্রিল ফটিকছড়িতে আমাদের 3 জন ছাত্রলীগ কর্মীকে কিভাবে পিটিয়ে হত্যা করা হলো ইসলামের নাম দিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে তাদেরকে পিটিয়ে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হলো। 10 জন নেতাকর্মী নিখোঁজ এখনো আছে। গত পহেলা বৈশাখে আমাদের ছাত্রলীগের রাজশাহী ইউনিভার্সিটির একজন নেতাকে কুপিয়ে হত্যা করেছে ছাত্র শিবির। জি, আজকে কি পলক ভাই অনেক এটা কি- ধন্যবাদ। আমি এটা একটু কি উপর ইসলাম লেখা রক্ষা যাব আন্দোলন? 2 মিনিট। আপা যদি 2 মিনিট একটু বলেন, কেন? আমাদের সময় শেষ আমি পর্যায়ে। অনেক বঞ্চিত না না, হচ্ছি, সময় অনেক- নেই, আমাদের 7 আচ্ছা। মিনিটের মধ্যে শেষ করতে হবে আমার অনুষ্ঠান। কয়েকটা বিষয় আমার একটু আপনি ব্যাখ্যা যদি দিতে একটু হবে। বুলেট- আমি বুলেট শুধু আকারে বলেন। আহমেদ ভাই, জনাব মুফতি ফয়জুল্লাহ সাহেব, আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যেটি বলেছেন আপনাদের সমাবেশটির পরে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সেটিকে সাধুবাদ জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। আসলে কিন্তু উনি শুভেচ্ছা জানান নাই, বা আপনাদেরকে বলেছিলেন যে আপনারা যে 13 দফা দিয়েছেন সেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। আপনি বলেছেন সেটি দাবিগুলো মেনে নেওয়া হবে। আপনাদের দাবিগুলো মেনে নেবে আওয়ামী লীগ, এটা তো আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে তো আপনাদের দাবিগুলো নিয়ে পাবলিককে বা জনগণকে বলে ম্যানিফেস্টোটা দিয়ে ভোট নিয়ে এখানে সরকার গঠন করে নাই। আপনাদের কি করতে হবে? আপনাদের ওই দাবি দাওয়াগুলো নিয়ে আপনাদের জনসমক্ষে যেতে হবে, জনগণের দাবি আদায় করতে হবে, রায় আদায় করতে হবে, নির্বাচনে অংশ নেবেন, ভোট করবেন, তারপরে এসে আপনাদের দাবিগুলো আপনারা মেনে নেবেন। এখন দাবির বিষয়ে আমার দুটি কথা আছে আপনার কাছে। আপনি প্রথম দফায় 1 দফায় 13 দফার 1 দফায় যেটি আপনারা বলছেন যে আপনারা ধর্ম নিরপেক্ষতা মানতে চান না। তো এই দেশে স্বাধীনতা যুদ্ধের আহ্বানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে হাতে হাত রেখে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গড়বার জন্য মুক্তিযুদ্ধে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। আপনি কথা বলবেন, আমি শেষ করব, আপনি বলবেন। আমাদের ওই জাতীয় পতাকার যে লাল রং, সেখানে এই দেশের সকল ধর্মের মানুষের বিন্দু বিন্দু রক্ত জমে ওই লাল রং ধারণ করেছে। এখন আপনারা বলছেন ধর্মনিরপেক্ষতা আপনারা মানবেন না, তাহলে আপনারা অন্য ধর্মের লোকদেরকে অসম্মান করছেন, যেটি মহানবী কখনো বিশ্বাস করেননি। তিনি বলেছেন সকল ধর্মের অমুসলিমদের নিরাপত্তা দিতে হবে। আপনাদের মদিনা সন্তান আছে। আর সময় নেই, একটু পাপড়ি আপা যদি 1 মিনিট। না না, বর্তমান সরকার সংবিধান সংশোধন করেছে। বর্তমান সরকার সংবিধান বিএনপি সময় আপনারা এটা বলেন নাই, রাষ্ট্রধর্ম যে ইসলাম করেছে, এতে কিন্তু বলেছেন ধর্মনিরপেক্ষতা থাকে না। বর্তমান সরকার সংবিধান সংশোধন করে রাষ্ট্রধর্ম যে ইসলাম করেছে, আমাদের ধর্মনিরপেক্ষতা নেই। Okay. আর আপনি আমাকে যে প্রশ্নটি করেছিলেন জামাত ইসলাম, না, সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আপনি হারিয়েছেন আপা। সেই সুযোগ আপনি হারিয়ে ফেলেছেন। জামাত ইসলাম না, স্বাধীনতা অপরাধীদের যারা যুদ্ধে অপরাধ করেছে জি। তাদের বিচার আমরা চাই। সেই ধর্মনিরপেক্ষতা আমাদের Okay. সংবিধান থেকে কঠোর করা হবে। আপা, অনেক ধন্যবাদ। মারুফ যদি আমি এই 30 সেকেন্ড। আপা আমরা প্লিজ। যে আদালতকে বৃদ্ধাঙ্গুলি এবং বলতে আমি- পারি না। মারুফ 30 সেকেন্ড। আমার মাহি ভাই যে একটা কথা বললেন, মাহি ভাই, আমি আপা, মাহি please, ভাইয়ের প্রসঙ্গে একটু please. আসছি, যে মাহি ভাই বললেন যে জামাত শিবির নিষিদ্ধ করার দাবিটা যখন তুললো, হ্যাঁ, আমার ব্যাপারটা হচ্ছে মাহি ভাই আমার স্কুলের বড় ভাই, আমি তাকে খুব পছন্দ করি, কিন্তু তিনি যখন টি ব্যাগ রাজনীতি করেন তখন আমার খুব খারাপ লাগে। শুধুমাত্র যুদ্ধ অপরাধীদের বিচারটা করলেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা সম্প্রসারণ হবে না। জামাত শিবির নিষিদ্ধ করতে হবে এবং সারা বাংলাদেশের সবখানে মারুফ ভাইয়া। কিন্তু, একটু শেষ করি মাহি ভাই, আমি কিন্তু ইন্টারাপ্ট করিনি আপনার মাঝখানে। সারা বাংলাদেশের সবখানে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাটাকে বাস্তবায়ন করার জন্য জামাত শিবির নিষিদ্ধ করতে হবে। এটা করেন নাই বলেই কিন্তু 42 বছর পরে আমাকে আজকে জি, গণজাগরণ মঞ্চ ভাইয়া, তৈরি listen, করতে হচ্ছে। আমাকে আই হ্যাভ টু সে, আমি আজকে কয়েকবার দেখলাম, আমি পলক ভাইকেও দেখলাম, আমার পছন্দের ভাই আমার মারুফ ভাইকেও দেখলাম, আমি যাহা বলি নাই
I never said যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা উচিত না। See, I think, you know, আর একটু ম্যাচিওর্ড হয়ে আমার কথাগুলো আগে বোঝা উচিত ছিল before you making a comment. It's not a debate. Bhai, can I finish first? Then you talk. I know you are in power, man. I know, এটা সংসদ না। আপনি শেষ করেন। হ্যাঁ, আমি বলছি জামাত শিবির রাজনীতি নিষিদ্ধের দাবি, let the political parties take care of it. সেটা political party করবে, গণজাগরণ মঞ্চ দাবিটা তুলছে। You are not a political party. না, আমরা গণজাগরণ মঞ্চ ফাঁসি দিতে হবে, গণজাগরণ এই মঞ্চ কথাটা এই জন্যই বলতে বলছি, পারে না। এটা প্লিজ আদালত বাবা, গণজাগরণ মঞ্চের সোল এজেন্ট, ইউ আর নট দি সোল এজেন্ট। আমিও গণজাগরণ মঞ্চের একজন অংশ। বাংলাদেশের প্রতিটি তরুণ প্রজন্ম প্রত্যেকে মনে করে বাংলাদেশে ওই সমস্ত রাজাকার আলবদরদের শাস্তি হওয়া উচিত, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। সেই জায়গায় আমিও দেয়। আরে মানা করতেছি না তো, জামাতেরই তো বিচার হবে। আই এম নট সেইং নো। যুদ্ধ অপরাধী কারা? এরা জামাত শিবির কিনা? But you are যুদ্ধ changing my বিচার topic. চাই, তাহলে আমি জামাত জামাত শিবিরের মানে যুদ্ধ You are অপরাধী না। changing my পারবো না। topic. No, no. কেন? মানে মাহি ভাই, Can I আপনি কি finish? জামাত Can I- শিবিরের রাজনীতি Can I- নিষিদ্ধ চান না? Of course চাই। চান। Of তাহলে course চাই। গণজাগরণ মঞ্চ কিন্তু যদি আমি- দাবি no. করে তাহলে আপনার আপত্তিটা কোথায়? মাহি ভাই, আমি তো সমস্যা বলি না। যুদ্ধ অপরাধী Can I বিচার finish? চাইবে। আমি একটু শেষ করি, আমি একটু শেষ করি, জামাত- আমি একটু শেষ করি আপা প্লিজ। হ্যাঁ, জলিল আচ্ছা, ভাই, বলো, see, is that যুদ্ধ maybe অপরাধীর বিচার চাওয়া এবং জামাত শিবির নিষিদ্ধ চাওয়া এর সাথে কোনো বিরোধ নাই তো। যে আমি জাস্ট এই প্রশ্নটা করি, No, যদি no, no, no. আমি জাস্ট প্রশ্নটা করি, যদি জামাত শিবির নিষিদ্ধ আপনি চাইতে পারেন, মারুফ যদি গণজাগরণ মঞ্চ থেকে চায়, সমস্যাটি কোথায়? কোথায়? হ্যাঁ, সেটা কোথায় সমস্যা? না, সে- আমার না, strong with it. যদি না- Can I এই উত্তরটি finish? আপনি Can I- উত্তরটি দেন আপনি। আমি Please. ভাই আমাকে উত্তরটা দিতেই হবে। আমি তো বলেন। আমাকে কথা তো না, বলতে বলেন, দিতে হবে। উত্তরটি দেন। আমি যেটা বলছি, জামাতে ইসলাম এই আমরা প্রথমে এই আপনার এই অনুষ্ঠানে উত্তরটি বলছি, দেন আপনি। আমি উত্তরটি দিচ্ছি। আমি বলেছি জামাতে ইসলামকে যুদ্ধ অপরাধের অভিযুক্ত করে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। এক্সিকিউটিভ অর্ডারে করলে ইট উইল কাম ব্যাক এগেইন। আমরা executive order এর কথা বলি নাই, ভাই। আমি কিন্তু গণজাগরণ মঞ্চের কথা বলি নাই। উই ডোন্ট থিংক গণজাগরণ মঞ্চ ইজ এ পলিটিক্যাল পার্টি। না, বলি নাই। So why do you comment? I'm not talking to you. I'm talking to a political party. আমার কাছে গণজাগরণ মঞ্চ is not a political party. আমি বলেছি যে এই জামাত শিবির নিষিদ্ধের বিষয়টা হ্যাঁ। রাজনৈতিক মধ্যে রেখে প্রথম যেদিন গণজাগরণ মঞ্চ থেকে মানুষ রাস্তায় নামলো, আমি কাদের মোল্লার ফাঁসি চাই, এদের ফাঁসি মানবো না। টিআইবি যদি সংলাপের প্রস্তাব দিতে বলো। পারে ভাই, তাহলে গণজাগরণ মঞ্চ কেন জামাত শিবিরের দাবি করতে পারবে না টিআইবি বলেন? দেশের কারণটা বলি। আইন আদালতকে বিদ্রোহ কারণটা করে বলি। প্রদর্শন করেনি। কারণটা বলি। গণজাগরণ মঞ্চ আমি বিচার কারণটা হবে, বলি। বলেছে কি বিচার হবে, আদালতের রায় আছে। ফাঁসি কেন বলো, হলো না বলতে পারে? জামায়াতে কিভাবে ইসলাম, দিতে হবে? আপা, জামায়াতে এই কথাটা ইসলাম, বলার আপা, কোনো জামায়াতে right নাই। জামায়াতে কোনো ইসলাম right যুদ্ধ নাই। অপরাধী সংগঠন হিসেবে ফাঁসি দিতে আদালতের হবে, রায় check এসছে। করছে। চাইতে পারে, but আমি বিচারকের বলছি কলম কেন? ছিনতাই করে নিয়ে আমি গেছে sorry, শাহবাগ, কবি এটা আপা, হয় না। আমি আলোচনায় যাচ্ছি না। না, রোবাই ভাই, please, নো please. রোবাই ভাই, রতন ভাই একটু but বলেন, রোবাই ভাই, আপনি please. but you have to let me না, finish. please, আপনি অনেক করেছেন। আমাকে unfinished অবস্থায় না ভুল না না ব্যাখ্যা না, রাখতে পারেন না। সবকিছু ফিনিশ করা যায় না, আপনি জানেন। ঠিক প্লিজ জনগণের রতন ভাই মতোই বলেন, হয়েছে। please. আমার অবস্থা জনগণের মতোই হয়েছে। এই বিতর্কের চাপে যেমন আমি পিষ্ট হয়ে গেলাম, জনগণও তেমনি এই শাসক গোষ্ঠীর চাপে পিষ্ট। আমি একটা কথা একটু বলতে চাই যে এই যে দেখুন, পাকিস্তান আজকে উপলব্ধি করছে যে নির্বাচনে ধর্মের ব্যবহার তারা বন্ধ করতে বলেছে। কারণ একদিকে হ্যাঁ, একটু আজকে পাকিস্তানও উপলব্ধি করছে যে নির্বাচনে ধর্মের ব্যবহার হলে কি হয়, এতদিনে পাকিস্তান উপলব্ধি করেছে। ধর্ম মানুষের বিশ্বাস, আর রাজনীতি হচ্ছে একটা পরিবর্তনশীল জিনিস। তাহলে পরিবর্তনশীল জিনিসকে শুধু বিশ্বাস দিয়ে কি আটকে রাখা যাবে? এখানে একটা বাধা তৈরি হয়। আর আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে যখন সংলাপ যে হবে, একদল সামরিক বাহিনীকে আহ্বান জানাচ্ছেন, আর এক দল বিদেশিদেরকে আহ্বান জানাচ্ছেন। এইরকম যদি পরিস্থিতি হয়, আর তার সঙ্গে যদি আমি একটু বলি যে একদল হেফাজতকে প্রশ্রয় দিয়ে তাদের ভোট টানতে চাইছেন, আর এক দল আবার অন্যভাবে জি, রতন জনগণের ভাই, ভোটটা আমাদের টানতে চান। সময় জনগণ সময় কোথায়? একদমই শেষ। আমি জনগণ ইফতেখার কোথায়? ভাইয়ের এই বক্তৃতার মধ্য দিয়ে এবং এই ক্ষেত্রে আজকের এই একটা গোলটেবিল বিকল্প আলোচনা আমরা শেষ শক্তি করব। ছাড়া। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনার 1 মিনিটের মধ্যে শেষ করলে আমরা অনুষ্ঠান শেষ করব। টাইম ইজ ওভার, প্লিজ। রুবাই ভাই, আমার একটা জবাব দিতে আমি হবে। শুধু একটা কমেন্টে খুব সময় খুবই কম, কিন্তু আমরা যে কথাগুলো দিয়ে মূলত শুরু হয়েছিল এবং এই আলোচনার যে পরিবেশের কথাটা, সংলাপ আলোচনার পরিবেশ, সেই প্রেক্ষিতে আমি শুধু একটা কথা বলবো যে কিছুটা রতন ভাই বলেছেন, আসলে এই যে দান্দিক সম্পর্ক, এই দান্দিক সম্পর্ক আমাদের দুইটি বৃহৎ দল এবং জোটের মধ্যে, এটি আমাকে কি মনে করিয়ে দেয় জানেন? যে আমাদের যখন পরাশক্তি দুইটি ছিল, তাদের মধ্যে কিন্তু অস্ত্র প্রতিযোগিতার যে একটা কৌশল ছিল, সেটার নাম ছিল মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, অর্থাৎ পরস্পরকে ধ্বংস করার নিশ্চয়তা বিধানের একটা কৌশল। আমাদের বৃহৎ রাজনৈতিক দলগুলো এবং তাদের সাথে সম্পৃক্ত জোটগুলো সেই প্রতিযোগিতায় নেমেছেন, কিন্তু দুর্ভাগ্য হলো যে তারা নিজেদেরকে ধ্বংস করবেন না, দেশবাসীকে ধ্বংস করবেন। এই অবস্থান থেকে সরে আসতে হবে। সরে আসার জন্য অন্য কোনো বিকল্প নাই। আমরা চাই না গণতান্ত্রিক অঙ্গনে অন্য কোনো শক্তি অনুপ্রবেশ করুক, এবং তাদের এই দান্দিক সম্পর্কের কারণে শুধু ওই অগণতান্ত্রিক শক্তিগুলি কিন্তু
সাহস সুযোগ পাচ্ছে, তাদের বিকাশ করছে। সেটাকে বন্ধ করার জন্য যেটা দরকার, তাদেরকে অবশ্যই আলোচনা টেবিলে ফিরে আসতে হবে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যেটা যদি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে দেওয়া হয়, আমরা মনে করবো যে আমাদের একটু ব্যর্থতা হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি। এবং এটার মধ্যে কিছু উপাদান যদি থাকে, আমরা কিন্তু কখনোই বলি নাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আমরা বিপক্ষে। আমরা কখনোই বলি নাই যে নির্বাচিত সরকার অধীনে নির্বাচন হতে পারবে না বা হতে পারবে। আমরা এর যে ইতিবাচক নেতিবাচক দিকগুলো বিশ্লেষণ করে আপনাকে অনেক বিভিন্ন ধন্যবাদ। উপাদান চিহ্নিত করেছি, যেটা আলোচনার সূত্রপাত করতে পারে। অনেক ধন্যবাদ বিজ্ঞ প্যানেলিস্ট, আপনাদেরকে অনেক ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আমরা মনে করি যে সংলাপ আপাত সুদূর পরাহত মনে হলেও সংলাপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যে কোনো অবস্থাতে আবার সংলাপ হতে পারে, এবং সংলাপের সেই আত্মম্ভর আশাটিকে বুকে রেখেই আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে। সামনের সময় আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।